এই ছবি উঠাও, ছবি উঠাও। গ্যাপ ফিলিং গুলো পরে তোমাদের, এই গ্যাপ ফিলিং গুলো কোনো অবস্থায় তোমরা 2 লাইন করবে না, অর্থাৎ দাগ নম্বর 1 এর দাগ দিবা, দিয়ে গ্যাপ ফিলিং যা আসবে সব পরপর ধারাবাহিক ভাবে 10টা গ্যাপ পরপর দিয়ে দিবা। যে গ্যাপটা তোমার হবে সেটা লিখবা, না হলে ফাঁকা থাকবে সেটা ব্ল্যাঙ্ক। কিন্তু এরপরে ডি লিখলে তারপরে জি তারপরে বি এভাবে লিখবা না। তোমরা বেসিক যে জিনিসগুলো তোমরা জানো নিজের উপর কনফিডেন্স রাখবা। এই আত্মবিশ্বাস তোমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। একটা অঙ্ক বা একটা ইংরেজি থিওরি অনেক বড়, বুঝতে পারছি না কি হবে কি হবে, তুমি যতটুকু জানো তো সেইভাবে তুমি চেষ্টা করো। তুমি শেষ না যতটুকু নামাতে পারবা অবশ্যই পারবা, নামাতে পারলে যতটুকু পারবা সেই পর্যন্ত লিখবা। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের জীবনে আমরা সবাই সফলতা চাই, কিন্তু আমরা কি এরকম প্রচেষ্টা করি যেরকম প্রচেষ্টা নিউটন করছে? আমরা কিন্তু সবকিছু ধরে রাখি, আমাদের খেলার সাথী, আমাদের বন্ধু, আমাদের অন্য অনেক কিছু, মোবাইলে গেমস, তারপরে ইয়েতে আমাদের ফিল্ডে যে যে খেলা সবগুলো আমাদের মাথায় থাকে। পড়াটার জন্য অল্প একটু জায়গা আমাদের মস্তিষ্কে থাকে। একটা মানুষ পানির নিচে দম আটকে সর্বোচ্চ কত সময় থাকতে পারে? 45 সেকেন্ড থেকে 1 মিনিট 15-20 সেকেন্ড থাকতে পারে। তো যখন তোমার পালাগুলো খুঁজে নিল। আমি এখানে রাখি সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। দুপুরের খাওয়ার পরে আমরা এখানে একত্রিত হয়ে বসেছি। আমাদের এখন বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে। তো এই পর্যায়ে আমাদের প্রথমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য এবং অনুষ্ঠান শুরু করছে শ্রদ্ধেয় বড় ভাই জাহিদুল বাশার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অ্যাডভান্স ইংলিশ কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত অত্র কোচিং এর সম্মানিত পরিচালক আশরাফুল ইসলাম এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এই জ্ঞান অর্জনের জন্য এই প্রচেষ্টা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের যে অনুষ্ঠান, এটা হৃদয়ের দিক থেকে খুব একটা ব্যথার দিন। বিদায়ের শব্দটা প্রত্যেকের হৃদয়ে একটা ব্যথার সৃষ্টি করে, কিন্তু সব বিদায় আসলে ব্যথার উদ্বেগ করে না। হৃদয়ে কিছু ব্যথা আমাদের জীবনের সফলতার জন্য হজম করা দরকার। তেমনি একটা বিদায় অনুষ্ঠান আজকের।
আমরা এখানে উপস্থিত হয়েছি এই বিদায়ের মাধ্যমে আমাদের আরো এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার জন্যই আমরা এই বিদায় নিতে আসছি। আসলে বিদায় কথাটা শুনলেই আমাদের মনের ভিতরে একটা দাগ কেটে যায়, একটা ভয় সৃষ্টি হয়, একটা কষ্টের অনুভব সৃষ্টি হয়। কিন্তু এই বিদায়ে আমরা কি হব? আমাদের সামনের জীবনে সফল হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাব। আমাদের এই বিদায়ের পরে, এখান থেকে চলে যাওয়ার পরেও আমরা আমাদের জ্ঞান অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবো। আমাদের যারা শিক্ষক এবং পরিচিত জন আছে তাদের সাথে আগের মতোই, হয়তো নিয়মিত আসা হবে না কোচিং সেন্টারে, কিন্তু রাস্তাঘাট পথে বা কোথাও দেখা হলে সৌজন্যবোধ, সালাম বিনিময়, কুশল বিনিময় এগুলো অব্যাহত থাকবে। আমরা জীবনে যখন কোথাও নিজেদেরকে স্টাবলিশ করব, আবার এখানে ফিরে এসে শিক্ষকদের সাথে, আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে ন্যূনতম সৌজন্যটুকু আমরা অবশ্যই রক্ষা করব। আসবো, তাদের সাথে কথা বলবো, দেখা করব। পৃথিবীতে যারা স্মরণীয় এবং বরণীয় হয়েছেন, প্রত্যেকের জীবনে অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টা একটা নিবিড় ভাবে জড়িয়ে আছে। আমি একজন বিজ্ঞানীর কথা বলি আপনাদের সামনে। নিউটন, আপনার নাম শুনে থাকবেন, নিউটন। বিজ্ঞানী নিউটন একবার ওনার বাসায় একটা গবেষণায় আত্মনিয়োগ করে আছেন, একটা গণিতের সূত্র মেলাচ্ছেন। এমন সময় রাত হয়ে গেছে, গবেষণাটা, ওনার বন্ধু আসছে, কলিং বেলে চাপ দিছে। উনি বাড়ি যে ছেলেটা কাজ করে তাকে বলছে যে দরজাটা খুলে দাও, আর উনি ওনার টেবিলে ওই অঙ্কের সূত্র মেলানোর কাজেই ব্যস্ত আছেন। তো বাড়ির কাজের ছেলে যে দরজা খুলে দিছে, বিজ্ঞানী ওখানে, বন্ধু যখন আসছে, হাই হ্যালো কেমন আছিস, কি করছিস, এই কথাগুলো বলছে, কিন্তু ওনার নজর ওই গণিতের সূত্রের দিকেই, যেটা আমাকে মিলাতে হবে, সমাধান খুঁজে বের করতে হবে। বন্ধুর কথাগুলোর উত্তর দিছে হাই হ্যালো কেমন আছি, এগুলো সব বলেছেন, কিন্তু চোখটা ছিল, মনটা ছিল ওই গবেষণার কাজে। কিছুক্ষণ পরে বিজ্ঞানী বলছে যে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দিয়ে দাও। তো বাড়ির কাজের ছেলে খাবার দিছে। খাওয়ার কথা বিজ্ঞানীর আর মনে নেই, পেটে কিন্তু ক্ষুধা আছে। সূত্রটা মিলানোর জন্য উনি খুব ব্যস্ত। বন্ধু অনেকক্ষণ বসে একটু বিরক্ত ফিল করতেছে, অনুভব করতেছে আমি আসলাম, আমার সাথে কথা বলতেছে না, কি এমন ব্যস্ততা তার, হ্যাঁ, গণিতের সূত্র মেলানোর জন্য আমার সাথে কথা বলতেছে না। তো বন্ধুর সাথে মজা করার জন্য কি করছে, ওই ঢাকনা দিয়ে যে খাবার ঢাকা আছে ওই টেবিলেই বসে খাইছে বন্ধু, নিউটনের বন্ধু ওই খাবারগুলো খেয়ে হাড় হাড্ডি গুলো আবার ঢেকে দিছে। কিছুক্ষণ পর নিউটন ওই বিজ্ঞানী সূত্র মিলাতে সক্ষম হয়েছে, ইউরেকা বলে লাফাই উঠছে, মিলাতে পারছি, আমি সফল হয়ে গেছি। এরপরে উফ, পেটে তো প্রচন্ড ক্ষুধা, ঢাকনাটা উঁচু করছে, একটু আগে খাইলাম আবার ক্ষুধা লাগছে। কিন্তু আসলে কি বিজ্ঞানী খাইছিল? খাইছে তো তার বন্ধু। সে ওই জিনিসটা পাওয়ার জন্য এতটা আত্মনিয়োগ করেছে যে নিজের খাওয়ার কথাও ভুলে গেছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের জীবনে আমরা সবাই সফলতা চাই, কিন্তু আমরা কি এরকম প্রচেষ্টা করি যেরকম প্রচেষ্টা নিউটন করছে? আমরা কিন্তু সবকিছু ধরে রাখি, আমাদের খেলার সাথী, আমাদের বন্ধু, আমাদের অন্য অনেক কিছু, মোবাইলে গেমস, তারপরে ইয়েতে আমাদের ফিল্ডে যে যে খেলা, সবগুলো আমাদের মাথায় থাকে। পড়াটার জন্য অল্প একটু জায়গা আমাদের মস্তিষ্কে থাকে। কিন্তু বিজ্ঞানী কি ছিল? সম্পূর্ণটা মস্তিষ্ক জুড়ে যেটা মিলাতে চাচ্ছেন, যেটার জন্য সফলতা উনি আশা করছেন, শুধু একটা জিনিসই ছিল। আমি আরেকজন বিজ্ঞানীর একটা গল্প বলি, আইনস্টাইন। আপনার নাম শুনেছেন নিশ্চয়ই আইনস্টাইনের। আইনস্টাইন একজন মহৎ বিজ্ঞানী। বাসা থেকে একদিন বের হয়েছেন, বের হয়ে কিছু দূর গেছেন, যাওয়ার পরে একটা ছেলে চলে আসছে আইনস্টাইনের, স্যার আমি আপনার মতন এরকম বড় বিজ্ঞানী হতে চাই, আমাকে কি করতে হবে এর জন্য? আইনস্টাইন বললেন যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমার মতো এরকম সম্মানের জায়গায় আসতে গেলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তারপরে তুমি যে জিনিসটা পেতে চাও তার জন্য অনেক চেষ্টা চালাতে হবে। তো কয়েকদিন পর ওর বাসায় যে একটা জিনিস তৈরি করার জন্য ছেলেটা চেষ্টা করছে, পারে না। আবার আইনস্টাইনের গতিরোধ করছে রাস্তায়, যে স্যার আমি তো একটা জিনিস তৈরি করতে চাইছিলাম, পারিনি। আইনস্টাইন বললেন যে মানের প্রচেষ্টা করলে তুমি সফল হবে, সেই মানের প্রচেষ্টা তুমি এখনো করতে পারোনি, আবার ট্রাই করো। আইনস্টাইন আবার বাসায়, বাচ্চাটা আবার বাসায় গেছে, আবার চেষ্টা করছে কয়েকদিন, এইভাবে কয়েকবার আইনস্টাইনকে যখন সে পথে থামাইছে, আইনস্টাইন একটু বিরক্ত হয়ে বললেন যে আজকে তোমাকে বাস্তবে আমি শেখাই দেবো তোমাকে কেমন পরিশ্রম করতে হবে সফলতার জন্য, আসো আমার সাথে। আইনস্টাইন ওই ছেলেটাকে নিয়ে একটা পুকুরের মধ্যে গেলেন, তো তুমি এখানে ডুব দাও। ছেলেটা ডুব দিছে পুকুরের মধ্যে। একটা মানুষ পানির নিচে দম আটকে সর্বোচ্চ কত সময় থাকতে পারে? 45 সেকেন্ড থেকে 1 মিনিট 15-20 সেকেন্ড থাকতে পারে। তো যখন ওটার টাইম হয়েছে, ওই সময় আইনস্টাইন বাচ্চাটার মাথা চেপে ধরেছে ঘাড় পানির মধ্যে, ও ধাক্কা দিচ্ছে আস্তে আস্তে, কিন্তু পূর্ণবয়স্ক মানুষ ধরে রাখছে। একটা ছোট মানুষকে উঠতে পারে কাদায় ধাক্কা দিয়ে? কষ্ট হচ্ছে। তখন ও খুব জোরে জোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে,
সর্বশেষ বুদবুদ আকারে পানি উপরে উঠছে। তার মানে ঘটনা কি হয়েছে, ওই বাচ্চা পানি খাওয়া শুরু করছে। তখন আইনস্টাইন ওর ঘাট ছেড়ে দিছে এবং ওই ছেলেটা খুব জোরে কাদায় ধাক্কা দিছিল। উপরে উঠে বলছে যে, স্যার আপনি তো খুব খারাপ মানুষ, আপনি বলছিলেন আপনাকে সবাই ভালো বলে, আপনি বলছিলেন যে আমাকে আপনার মতো সম্মানের জায়গায় পৌঁছে দিবেন, কিছু টিপস দিবেন, আমি শিখে আপনার মতো বড় কিছু হব। তার বিপরীতে আপনি আমাকে পানির নিচে চেপে ধরলেন, আমি তো মারা যেতাম একটু আগে। তুমি ঠান্ডা মাথায় উপরে আসো বাবা। তো ছেলেটা যখন উপরে আসছে, বলে তোমার ওইটুকুর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো, যখন আমি তোমার মাথাটা পানির মধ্যে চেপে ধরছিলাম কি কি ঘটনা ঘটছিল। তখন বললো, স্যার আমি প্রথমে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছিলাম মাটির নিচে, কাদায়, পানির নিচে। তো উঠতে পারছিলে? তা না। তো তোমার অনুভূতি কি ছিল তখন? তো প্রথমে আমি আমার পড়ার সাথী, খেলার সাথী, আত্মীয় স্বজন সবাইকে একের পর এক ভুলে যেতে শুরু করলাম। আমার একটাই টার্গেট ছিল যে আমি পানির মধ্যে থেকে কিভাবে উপরে আসব। সর্বশেষ আমি আমার জীবনের সব শক্তি এক জায়গায় করে কাদায় ধাক্কা দিছি, তখন আমি উঠে আসতে সক্ষম হয়েছি। আইনস্টাইন বললেন, তুমি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছ, ওই জিনিস তৈরি করতে গেলে, আমার মতো বিজ্ঞানী হইতে গেলে তোমাকে এই মানের একটা প্রচেষ্টা দিতে হবে, জীবনের সবকিছু ছেড়ে দিতে হবে, শুধু একটাই টার্গেট থাকবে, তুমি যেটা পেতে চাচ্ছ ওটাই। আমাদের সামনে টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা। এই জন্য আমরা যারা এখানে পরীক্ষার্থী আছি, আমাদের ব্যাপক স্টাডি করতে হবে, পড়ালেখা করতে হবে, এবং আমাদের যে লক্ষ্য আছে, এখানে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ বড় বড় অফিসার হবে, তাদের এই টার্গেট নির্ধারণের জন্য ওইটা লক্ষ্য করেই সর্বোচ্চ ধাক্কা দিয়েই আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এবার আমরা যদি মনে করি আমরা শুধু চেষ্টা করলেই সফল হয়ে যাব, তাহলে কিন্তু এই কথাটা সঠিক হবে না। শুধু চেষ্টা করলেই আমরা সফলতা অর্জন করতে পারবো না। এর পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের ঈশ্বর আছেন, আমাদের আল্লাহ আছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উপরে ভরসা রাখতে হবে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা এখান থেকে যারা আজকের বিদায় নিব, আগামী দিন দেশ পরিচালনায় আমরা যথাযথভাবে ভূমিকা রাখবো এবং সৎ মানুষ হিসাবে আত্মপ্রকাশ করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শবান এবং সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। তো আমি এখন আমাদের শিক্ষার্থীদের মাঝ থেকে কেউ কোনো কথা যদি বলতে চাও তাহলে একটু আসো, জায়গা থেকে বললেও হবে। তো এখন আমাদের বিদায়ী শিক্ষার্থী 10ম শ্রেণীর পরীক্ষার্থী রূপা, সবার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আমার শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষক, অতিথিবৃন্দ, আমার সহপাঠীরা, বড় ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আমাদের জন্য বেদনা স্বরূপ। যদিও এটি বেদনা, তবুও আমাদের বিদায় নিতে হবে। এই দিনটি যেমন বেদনা, তেমনি সম্ভাবনার। আজকের এই বিদায়ের মধ্য দিয়ে আমরা জীবনে একটি ধাপ অতিক্রম করছি। আজকের এই দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধু। দীর্ঘ সময়ের পর পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার, তেমনি সম্ভাবনার। কারণ এই চলে যাওয়া সামনের আর উচ্চতার শিখার হাতছানি থেকে আমাদের নিজেকে যোগ্য করে তোলার জন্য এগিয়ে নিয়ে যাওয়া। আমার যারা সহপাঠী রয়েছেন, যারা অনুজ ভাই বোন রয়েছেন, তাদের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি সহজে ভোলার নয়। সকলের প্রতি আমার ভালোবাসা ও শুভকামনা রইল। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরবর্তী আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। আসসালামু আলাইকুম। তো যাই হোক, এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনেছো। তো আমি জাস্ট 5 মিনিট তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবো। পরীক্ষার্থী যারা আছো এবং যারা আর বাকি স্টুডেন্ট যারা আছো, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। প্রথমত আমি একটা কথা বলবো, আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে, চলাফেরার, কথাবার্তা, আচার আচরণে আমরা সব মানুষকে সন্তুষ্ট করতে পারি না। একজন ব্যক্তি সকলের সন্তুষ্ট করতে পারে না। সে যেই ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি কিন্তু পরিপূর্ণভাবে কারোর মন জয় করতে পারে না। সে দেখা যাচ্ছে 10 জন ব্যক্তির কাছে ভালো হইলো, 5 জন ব্যক্তির কাছে খারাপ হইতে পারে। আমি যেটা ভালো ভাবতেছি সেটা হয়তো 2 জন খারাপ ভাবতে পারে। এই কারণে আমাদের চলাফেরায়, কথাবার্তা, আচার আচরণে, কাজকর্মে ভুল ত্রুটি হতে পারে। তোমাদেরও হইতে পারে, আমারও হইতে পারে। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। তো যাই হোক, এই ভুল ভ্রান্তি আমাদের যাই হোক না কেন, এটা আমরা সবসময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো। কারণ একজন ব্যক্তি
যদি একটা ব্যক্তির সাথে যদি আমরা তার মনে কষ্ট দেই, কারোর যদি ব্যথা দেই, সেই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে তাকে স্বয়ং আল্লাহ তাআলাও ক্ষমা করে না। আমরা তাহলে কখনো কারোর বিরুদ্ধে আমরা বিদ্বেষ পোষণ করবো না, মনের ভিতরে রাগ ক্ষোভ রাখবো না। তোমাদের অনেকে আমার কাছে 5 বছর পড়ছো, কেউ 10 বছর, কেউ 2 বছর, কেউ 2 মাস, হয়তো এমনও থাকতে পারে, তোমাদের ক্ষেত্রে এমনটা হতে পারে। তো যাই হোক, এখন আমার দৃষ্টিকোণ থেকে তোমরা যেহেতু আমার ছোট, ভুল ত্রুটি করতেই পারো, তো আমি সর্বদা সেটা আমার নিজ গুণে সেটা তোমাদেরকে সর্বদা আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি। আর আমি আশা করবো তোমরাও মানে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আরেকটা কথা হলো, মনে রাখবা যে আমাদের মানুষের সাথে মানুষের সম্পর্ক, সুসম্পর্ক, ভালো আচরণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কালাম করি, বেশি করে দান খয়রাত করি, অনেক অনেক মনে করো নেক আমল করি, তো আমাদের কিয়ামতের দিন কি এই জিনিসই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা মুমিনের পাল্লায় ভারী হবে, সেটা কিন্তু মানুষের সাথে মানুষের যে সুন্দর আচরণ, কথাবার্তা, ভালো সদ্ভাব। তুমি হজ করেছো 5 বার, তারপরে দান করেছো অনেক কিছু, হ্যাঁ, অনেক বড় বড় বিল্ডিং মানে মসজিদ মাদ্রাসা তৈরি করেছো, কিন্তু এগুলো কাজে আসবে না তোমার যদি মানুষের সাথে খারাপ সম্পর্ক থাকে, খারাপ আচরণ থাকে। তো যাই হোক, এইগুলো করবো না। আর একটা কথা তোমরা মনে রাখবা যে তোমাদের হয়তো মনে এমন ধারণা হইতে পারে যে এই শিক্ষক বা এই ব্যক্তি, এই গুরুজন হোক বা ছোট হোক, এটা আমার ভালো লাগে না, পছন্দ হয় না, ভালো কথা। তুমি তার সম্মান করবে না, ভালো কথা। সম্মান তুমি না করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই সম্মান করা উচিত গুরুজনদের। কিন্তু তুমি যদি মনের ভিতরে ব্যথা পেয়ে থাকো বা কোনো কারণে তোমার তার কোনো দিকটা খারাপ দেখে যদি তুমি সম্মান করতে না চাও, তুমি সেই ব্যক্তির সামনাসামনি যখন যাবা, তুমি বিনয়ের সাথে সেখান থেকে অন্যদিকে চলে যাবা বা ঠান্ডা হয়ে থাকবা। সেখানে এমন কোনো কথাবার্তা, আচার আচরণ তুমি দেখাবো না, করবো না, সাউন্ড করবো না যেন সেই ব্যক্তি কষ্ট পায়। তার মানে অসম্মান করার অধিকার কিন্তু তোমার কারণ নাই। সম্মান তুমি করতেই পারো, নাও পারো, অসম্মান কাউকে করবা না। আর আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা এখান থেকে চলে যাওয়ার পরে এইদিকে ফিরতে চায় না, পথে ঘাটে দেখা হইলে কথা বলতে চায় না, কথা বললে কি করবানি, হয়তো কিছু খাইতে যাবানি, কিছু দাবি করবানি, কোনো কাজে করবানি, এরকম কিছু না, তখন পড়া ধরবো তার, এরকম কিছু না। হয়তো মনে করে যে আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি এখানে, কলেজে যে আর পড়তেছি নি, তো তখন সামনাসামনি হলে একটা কেমন একটা খারাপ দেখা যায়, এটা কিছু না। তোমাদের সাথে আমাদের যে সম্পর্কটা হয়েছে এটাই যথেষ্ট। তোমরা আজকের এই বিদায় অনুষ্ঠান, এই বিদায় তো সেই বিদায় না, এই বিদায় হলো ক্ষণিকের বিদায়। তোমাদের একটা স্তর থেকে আরো আমরা উচ্চ মাধ্যমিক স্তরে যাওয়ার জন্য একটা বিদায়, সামান্য একটা, এখানে মন খারাপ করা তেমন কিছু না। তো তোমরা ভালো একটা প্রতিষ্ঠানে যাবা, ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবা, তার জন্য আমি সন্তুষ্ট হবো। আমি বলবো যে আমার এই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করছে বা এই এখানে পড়ে। আমি একটা কথা বলি, আমি কোনো এক সময় খুলনা হাদিস পার্কে গেছি বেড়াতে, কোনো একটা কাজে, সেইখানে আমার সাথে বেশ কয়েকজন ব্যক্তি ছিল, অধিকাংশ অপরিচিত। তো সেইখানে আমার দেখি বিকালে পুলিশের মানে মহড়া চলতেছে। তো আমি ওই পার্কের লেকের ধারে বসে আছি বা দাঁড়ায় আছি, তো সেই সময় ওই পুলিশের ভিতর থেকে একজন মনে করো জোর করে এসে আমার জড়াই দিস। আমি বললাম কি রে, তো সে আমার কাছে এসএসসি পর্যন্ত পড়ছে, তো বাকিরা সবাই বলতেছে একদম সিম্পল ব্যক্তি, আর তুমি পুলিশ, যেই জড়াই ধরলে কথাবার্তা বলতেছো, বলছে আমার শিক্ষক উনি। তা এই কথাটা আমি ওই ব্যক্তি, ও যদি ওই দিন কিন্তু আমাকে অ্যাভয়েড করে চলে যেতে পারতো, করলে কি হতো, আমি ওর এই কথাটা কিন্তু আজকে তুলতাম না। তাহলে যে ভালো কাজ করবে, সুন্দর আচরণ করবে, সেখানে তার তো কোনো অসম্মান হয়নি বা আমারও কোনো অসম্মান হয়নি, তাই না? তো এর বিনিময়ে গিয়ে তার জন্য আমার মনে অনেকটা ভালো লাগছিল। এবং সে কি ছোট হয়ে গেছে ওখানে, সে পুলিশ হিসেবে আমার সাথে দেখা করেছে, এরকম না। তো আমরা যে যেখানে যে বছরে থাকবো, আমরা ভালো মন্দ কথাবার্তা বলবো, এটা একটু মনে রাখবো তোমরা। এটা সবাই চায়, সবাই সকলে চায়। আমাদের অনেক শিক্ষকরা আছে, বাজারে একটা শিক্ষকের সাথে দেখা হয়েছে যে কোথায় কি করতেছো, যে স্যার আমি এরকম ইংরেজি শিক্ষক পদে অমুক প্রতিষ্ঠানে বর্তমান কর্মরত আছি। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো। হ্যাঁ, তোমরা কত বদমাইশি করেছো, কত মারিছি ধরেছি, তো দেখো এখন সেসবগুলো কিছু মনে আছে না? স্যার আপনারা যদি সেই সময় নাম পিটাতেন আমাদেরকে, তা আমরা হয়তো অন্য পথে চলে যেতাম, আজকের এই পথে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, আজকের এই শিক্ষক হতে পারতাম না, হয়তো মাঠে ঘাটে কাজ করতে হতো, অন্য কোনো জায়গায় কোনো কিছু করতে হতো। যাই হোক, তো সম্মান
মানুষকে এমন এমন জায়গায় নিয়ে যায়, আমরা এটা মনে রাখবো। আর পরীক্ষার্থী যারা আছো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আমি গত বছর আমাদের পরীক্ষার্থী একজন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার হলে যখন ডিউটি পড়ে এই কেন্দ্রে, ইংলিশ পরীক্ষা যেদিন হয় ওই দিন প্রত্যেকটা রুমে কিন্তু ইংলিশ স্যার থাকে না, প্রত্যেকটা ম্যাথের স্যার থাকে না প্রত্যেকটা পরীক্ষার দিন। তো তোমরা বেসিক যে জিনিসগুলো তোমরা জানো, নিজের উপর কনফিডেন্স রাখবা। এই আত্মবিশ্বাস তোমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। একটা অঙ্ক বা একটা ইংরেজি থিওরি অনেক বড়, বুঝতে পারছি না কি হবে কি হবে, তুমি যতটুকু জানো তো সেইভাবে তুমি চেষ্টা করো। তুমি শেষ না যতটুকু নামাতে পারবা অবশ্যই পারবা, নামাতে পারলে যতটুকু পারবা সেই পর্যন্ত লিখবা, সারা নাম্বার দেবে। কিন্তু তুমি যে জিনিসটা জানো, সারা বছর ধরে শিখিছো, তোমার থেকে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার থেকে তুমি লিখতেছো, সে ওইটা ভুল লিখেছে। তুমি জানো তোমারটা সঠিক, কিন্তু তোমার থেকে বেশি পারে বিধায় ওরটা দেখে তুমি লিখছো, ও তো ভুল লিখছে, ভুল তুমি সঠিক লিখছিলে, সেইটা কেটে দিয়ে ওর এই ভুলটা তুমি লিখলে। তাহলে তুমি যে এত কষ্ট করে এই যে রাত্র জেগে প্রাইভেট পড়ে রোদে বৃষ্টির ভিতরে যে পড়লে শিখলে, এই শেখার কি কোনো মূল্য থাকলো সেখানে? এটা তোমার নিজের ক্ষতি, তুমি নিজে করলে। আমাদের গত বছর যে রিয়ারেন্স করছে পরীক্ষায়, পেনিসিলিন রিয়ারেন্সটা সম্ভবত পড়ছিল। তো এই রিয়ারেন্সটা ওই ক্লাসের এক মানে ডিউটিরত যে স্যার ছিল, ওই স্যার বলিতেছে, ওদের স্যার বলিছে ভুল। একজন স্টুডেন্ট ছিল, সে মাঝামাঝি টাইপের স্টুডেন্ট, সে বলছে না আমি বাসা থেকে সকালে পড়ে আসছি, এটাই হবে। বাকি স্টুডেন্টরা, সায়েন্স স্টুডেন্ট সবাই সেই স্যারেরটা লিখছে। ওকে শুনছিল যে স্যার আপনি কি ইংলিশের স্যার, স্যারের কাছে শুনছিল, শুনিনি। কিন্তু আর ইংলিশের স্যার হইলেও, আমি ইংলিশের স্যার, কিন্তু আমার কি যে রিয়ারেন্সে পড়বে সব কি আমার হবে? আমার তো ভুল যাইতে পারে, তাই না? আমার তো দেখা যাচ্ছে একটা আননোন পড়ছে, সেই জিনিসটা তো আমার হয়তো নাও জানা থাকতে পারে, তাই না? কারণ আমরা তো মানুষের ব্রেন, মস্তিষ্কও, তাই না? এখানে তো আমরা কত কিছু ধরে রাখতে পারি, সবকিছু যে জানা থাকবে এমন তো না। তো যা হোক, ওই শিক্ষার্থী সেটা সঠিক লিখছে, বাকি সবাই ভুল লিখছে স্যারের কথা শুনে। এখন বাসায় এসে মিলাই দেখে সবাই ভুল। এখন কি ওর ভাই কি হলো, সারা বছর পড়াইছে, আমরা কত সুন্দর সুন্দর করে বাংলা মিনিং করে করে পড়াইছি। তো এই ভুলটা তোমরা করবা না, নিজের উপর আত্মবিশ্বাস রাখবা, নিজের যে দাগ নাম্বার গুলো হবে সেইগুলো তোমরা সবসময় আগে ভালো করে লিখবা। আর তোমাদেরকে দিক নির্দেশনা আরেকটা দিচ্ছি, খেয়াল করো। প্রথমে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার গুলো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। সেট কোড মানে প্রশ্নের একটা কোড থাকবে, ওই একটা, আর সাবজেক্ট করে আরেকটা, এটাকে মাথায় রাখবা, দুইটা কোড কিন্তু থাকবে তোমাদের। প্রশ্নে ক সেট, গ সেট, খ সেট এরকম পড়ে। আর সাবজেক্ট কোড বাংলা 101 বা বাংলা 2 দ্বিতীয়, 103 বা 102, এভাবে যে কোড নাম্বার থাকে এগুলো আলাদা, আর সেট কোড কিন্তু আলাদা, এটা মনে রাখবা। এমসিকিউতে আমাদের যে সেট কোড পড়ে, যার যার যে সেট কোড পড়বে সেটা লিখতে হবে, লিখে বৃত্তপাত করবা সুন্দর করে, বৃত্তপাত খুব সুন্দর করে করবা। আর যে তোমরা পরীক্ষার হলে যে গ্যাপ ফিলিং গুলো পড়ে তোমাদের, এই গ্যাপ ফিলিং গুলো কোনো অবস্থায় তোমরা 2 লাইন করবা না, অর্থাৎ দাগ নম্বর 1-এর দাগ দিবা, দিয়ে গ্যাপ ফিলিং যা আসবে সব পরপর ধারাবাহিক ভাবে 10টা গ্যাপ পরপর দিয়ে দিবা। যে গ্যাপটা তোমার হবে সেটা লিখবা, না হলে ফাঁকা থাকবে সেটা ব্ল্যাঙ্ক। কিন্তু এরপরে ডি লিখলে তারপরে জি তারপরে বি এভাবে লিখবা না, এটা লিখলে কিন্তু ভুল স্যাররা অনেক সময় দেখে পারে না। ওরা ধারাবাহিকভাবে দেখতে 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 যায়, আর 2-5টা খারাপ দেখলে একটা অ্যান্সার ধারাবাহিকভাবে এসে যায়। আসতে তখন তোমার বির পর সি ওর স্যার ওইভাবে দেখবে, কিন্তু বির পরে যদি তুমি এফ লেখো, এফ এর পর যদি তুমি মনে করো এ লেখো, স্যাররা কিন্তু ওইভাবে মেলায় না, অনেক সময় ব্যতিব্যস্ততার ভিতরে ভুলে যেতে পারে। এই কারণে কোনো অবস্থায় তোমরা 2 লাইন করবে না, 1 লাইন। গ্যাপ ফিলিং যেগুলো আছে সবগুলো আগে আগে গ্যাপ দিয়ে নেবা, তারপরে যেটা হবে সেটা অ্যান্সারটা লিখবা। প্রত্যেকটা প্রশ্ন সিরিয়ালটা তোমরা মেনটেন করবা এইভাবে, ঠিক আছে? আর পরীক্ষায় যাওয়ার আগে তোমরা অবশ্যই তোমাদের বাসায় পিতামাতা যাদের আছে, আশা করি সকলের আছে, তো পিতামাতার দোয়া নিবা অবশ্যই। মুরব্বী যারা আছে, গুরুজন ব্যক্তি, সকলের দোয়া নিয়ে পরীক্ষা হলে দেওয়া, বেয়াদবি করবা না। তুমি কতটা শিক্ষিত, আমি কতটা শিক্ষিত, আমার কয়টা সার্টিফিকেট আছে তোমরা কি জানো? আমার গায়ে আছে কয়টা সার্টিফিকেট? না, আমার কারো সার্টিফিকেট কে কতটা শিক্ষিত এ কিন্তু কারোর দেখি বোঝা যায় না, তার আচার আচরণে প্রকাশ পায় এটা, ঠিক আছে? তো আমরা এটা একটু মাথায় রাখবো, আর কোনোদিনও বিয়াদবি করবো না। পরীক্ষার হলে আমরা প্রশ্ন লেখার পরে আমরা আবার একটু দাগ নম্বর গুলো মিলাই দেখবো। তোমরা অনেক সময় দেখছি তোমাদের যখন উইকলি এক্সাম গুলো আমরা নিছি, তখন তোমরা করছো কি যে দাগ নম্বর তোমরা দেওনি, হয়তো একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছো, স্টোরি লিখছো, কম্পোজিশন লিখছো, দাগ নম্বর দেবে, দাগ নম্বরটা দিতে হবে। পরীক্ষার হলে আমাদের পরীক্ষার যে প্রশ্ন থাকে উপরে ওএমআর শিট যেটা থাকে, খাতার উপরে দাগ নম্বর থাকে, প্রত্যেকটা দাগে সার্জের নাম্বার উঠাতে হয়। ওইটা আমরা সুন্দর করি মিলাই মিলাই দেখবো। আর কাহিনীতে যেখানে সেলাই হয় ওইখানে দাগ নম্বরটা একটু নিচে দেবা, ঠিক আছে? দাগ নম্বরটা নিচে দেবা যেন সেলাইয়ের ভিতরে না পড়ে যায়।
খাতা জমা দেওয়ার পূর্বে আরো একবার লিখবা। পরীক্ষার খাতা যখন অতিরিক্ত উত্তরপত্র তোমরা নেবা, নোটশিট যখন নেবা, ওর নাম্বার থাকে, একটা নাম্বারটা লিখতে হবে কিন্তু, না হলে অনেক স্যারেরা কিন্তু ওটা নাম্বার কাউন্ট করে না। যে কোনো ব্যক্তি আমি চাইবো না কিন্তু, এই কারণে তোমরা যার যে দাগগুলো হবে এগুলো তোমরা আগে খুব সুন্দরভাবে লিখবা। তো যাও, অনেক কথাবার্তা হলো, তো আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো তোমরা ধারাবাহিকভাবে পরীক্ষার্থীরা এসে তোমাদের জন্য একটু আমরা যতটুকু সাধ্য মতো তোমাদের চেষ্টা করেছি সেগুলো একটু আমরা বিতরণ করে দেই। ছেলেরা এসো, নেন ভাই, বেরিয়ে যাবে না, জায়গায় যাবে, যা যা জায়গায় যাবে, হ্যাঁ জায়গায় যাবে। নাও, এই ছবি উঠাও, ছবি উঠাও।